প্রিয় ছাত্ররা, আজকে আবার সপ্তম শ্রেণীর ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা আগের দিন শুরু করেছিলাম চতুর্থ অধ্যায়ে সুলতানি যুগ, তাই তো? সুলতানি যুগে আমরা দাস বংশ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রথমে জেনে নিই, আগের দিনে আলোচনা হয়েছিল যে সুলতানি যুগে মোট কটি বংশ রাজত্ব করেছিল। আমরা যদি সেই তালিকা তৈরি করি তাহলে আমরা প্রথমে যে বংশ পাবো তার নাম দাস বংশ। মনে আছে তো? দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি বলেছিলাম? কুতুবউদ্দিন আইবক। তোমরা পড়ে নিয়েছো ইতিমধ্যে। দাস বংশ 1206 সাল থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের ক্ষমতা ধরে রেখেছিল। এরপরে যে বংশ শাসন ক্ষমতা দখল করে দিল্লির সুলতানি, তার নাম খলজি বংশ। খলজি বংশের শাসনকাল কত থেকে শুরু? এই 1290 সাল থেকে। 1290 থেকে 1320 এই সময় পর্যন্ত খলজি বংশের শাসনকাল। খলজি বংশের পরে কোন বংশ? তুগলক বংশ। তুগলক বংশের শাসনকাল শুরু কত? 1320 থেকে। 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত তুগলক বংশের শাসনকাল। এবং তারপরে যে বংশের শাসনকাল শুরু হবে সেটা হচ্ছে সৈয়দ বংশ। 1414 থেকে সৈয়দ বংশের শাসনকাল শুরু হচ্ছে 1414 থেকে 1451। এবং সর্বশেষ এই যে সুলতানি যুগ আমরা পড়ছি, দিল্লির সুলতানি, এই দিল্লির সুলতানি যুগে সর্বশেষ যে বংশ রাজত্ব করেছিল তার নাম লোদি বংশ। এই লোদি বংশের রাজত্বকাল 1491 থেকে 51 থেকে কত? 1526। 1451 থেকে 1526। এই 1526 খ্রিস্টাব্দে শুধু দিল্লির সুলতানি, শুধু লোদি বংশের শাসনেরই সমাপ্তি ঘটেনি, একই সঙ্গে দিল্লির সুলতানি ব্যবস্থারও অবসান ঘটেছিল। এরপর কি শুরু হয়েছিল? মুঘল যুগ। সেটা তোমাদের পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করব মূলত খলজি বংশ নিয়ে। আমরা দাস বংশের আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি। দাস বংশে পর্যায়ক্রমে আমরা দেখেছি যে কুতুবউদ্দিন আইবকের পরে গিয়াসউদ্দিন বলবান পর্যন্ত দাস বংশের শাসনকাল চলেছিল। এরপরে খলজি বংশের শাসনকাল শুরু হচ্ছে 1290 খ্রিস্টাব্দে। জালালউদ্দিন খলজি নামে একজন খলজি পদবীধারী অভিজাত, তিনি দাস বংশের বংশধর, তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেছিলেন, মসনদে বসেছিলেন। তার এই যে মসনদ প্রাপ্তি, এই ঘটনাটাকে বলা হয় খলজি বিদ্রোহ। এই খলজি বিদ্রোহের মধ্যে দিয়ে সূচনা ঘটেছিল খলজি বংশের শাসন। কে সূচনা ঘটিয়েছিলেন? জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজির হাত ধরে খলজি বংশ বা খিলজি বংশ, দুরকমই বলা হয়, তার সূচনা ঘটেছিল। কিন্তু তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী আমরা আলোচনা করব জালালউদ্দিন খলজির পরবর্তী সুলতান। জালালউদ্দিন খলজি খলজি বংশ স্থাপন করেছিলেন, কিন্তু আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যক্রমে যে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা আমাদের আলোচনা আজকে করব। সুলতানি যুগের গুরুত্বপূর্ণ একজন সুলতান এই আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি মসনদে বসেন 1296 খ্রিস্টাব্দে। ইতিহাস হচ্ছে স্থান, কাল, পাত্রের গল্প, ফলে আমাদের তো অবশ্যই সময় উল্লেখ করতে হবে। আলাউদ্দিন খলজির সিংহাসন প্রাপ্তি 1296 খ্রিস্টাব্দে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লির সুলতানি ব্যবস্থার নিরিখে। দিল্লির সুলতানির ক্ষেত্রে আলাউদ্দিন খলজির অনেকগুলো অবদান আমরা লক্ষ্য করি। প্রথমত, আলাউদ্দিন খলজির আমলে সুলতানি যে শাসন, সেই শাসন দোয়াব অঞ্চলের বাইরে। তোমরা দোয়াব অঞ্চল কাকে বলে জানো? দোয়াব অঞ্চল হচ্ছে সিন্ধু, যমুনা এবং গঙ্গা,
এর মধ্যবর্তী যে সমভূমি অঞ্চল, সেই অঞ্চলকে বলা হয় দোয়াব অঞ্চল। দিল্লির সুলতানি দীর্ঘকাল পর্যন্ত, এই 1296 সাল পর্যন্ত বলতে গেলে এই দোয়াব অঞ্চলেই কেন্দ্রীভূত ছিল। এবং পরবর্তীকালে এই আলাউদ্দিন খলজির শাসনকালে এটা বিস্তার ঘটে। দোয়াব অঞ্চলের বাইরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দিল্লির সুলতানি ব্যবস্থা প্রসারিত হয়, দিল্লির সুলতানি সাম্রাজ্য বিস্তৃত হয়। এই আলাউদ্দিন খলজির এটা একটা বিশেষ কৃতিত্ব। আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার, এই সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার একজন সেনাপতি। কি নাম? তোমরা বইতেই তার নাম পেয়েছো, তার নাম মালিক কাফুর। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির একজন গুরুত্বপূর্ণ সেনাপতি। তার হাত ধরে দিল্লির সুলতানি যে সাম্রাজ্য, সেটা দক্ষিণ ভারতেও প্রসারিত হয়েছিল। তোমাদের বইতেই মানচিত্র দেওয়া আছে, তোমরা মানচিত্র দেখে নিতে পারবে। 48 পৃষ্ঠায় সেই মানচিত্র রয়েছে। মানচিত্রে তোমরা দেখে নিতে পারবে যে কিভাবে দিল্লির থেকে আস্তে আস্তে এই সুলতানি সাম্রাজ্য ভারতের অন্যান্য অঞ্চলে এবং বিশেষ করে দক্ষিণ ভারতে প্রসারিত হলো। আলাউদ্দিন খলজির আমলেই দক্ষিণ ভারত, তাকে কি বলা হয়? তাকে ইতিহাসের পরিভাষায় বলা হয় দাক্ষিণাত্য। দাক্ষিণাত্যে কিন্তু প্রসারিত হয়েছিল দিল্লির সাম্রাজ্য। এই প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, দাক্ষিণাত্যের একটি গুরুত্বপূর্ণ স্থান, তাকে ঘাঁটি করে এই প্রসার, দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রসার ঘটেছিল। সেই স্থানের নাম ছিল হচ্ছে দেবগিরি। আমরা পরেও আবার দেবগিরির নাম পাবো। দেবগিরি, দক্ষিণ ভারতের এই দেবগিরিকে ঘাঁটি করে, দেবগিরিকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দিল্লি সুলতানির শাসন ব্যবস্থা প্রসারিত হয়েছিল। এটা কতদূর প্রসারিত হয়েছিল? সেটা হচ্ছে বর্তমান তামিলনাড়ু, তাঞ্জোর এলাকা পর্যন্ত এইটা প্রসারিত হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে দক্ষিণ ভারতের একটা বিরাট এলাকা, কয়েকটি এলাকা, এখনকার কেরল, এখনকার কর্ণাটকের উপকূলীয় অঞ্চল বাদ দিলে বিরাট এলাকা এই দিল্লি সুলতানির এখতিয়ারভুক্ত হয়েছিল। এই দিল্লি সুলতানির সাম্রাজ্য প্রসারের ক্ষেত্রে মালিক কাফুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের যে পাঠ্যক্রম, সেই অনুযায়ী আমরা এই পর্যন্ত আলোচনা করতে পারি। আমরা পরবর্তী সময় আবার আলাউদ্দিনের আলোচনা পাবো। বিভিন্ন যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা আবার আলোচিত হবে। এইবারে আমাদের যে পাঠ্যক্রম, সেই অনুযায়ী আমরা আলাউদ্দিন খলজির পরে আলোচনা করব তুগলক বংশের আরেকজন শাসক, তার নাম মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। তুগলক বংশের শাসক মোহাম্মদ বিন তুগলক। তুগলক বংশ 1320 খ্রিস্টাব্দে সূচনা ঘটে না। মোহাম্মদ বিন তুগলক এর প্রতিষ্ঠাতা ছিলেন না। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। কিন্তু গিয়াসউদ্দিন তুগলকের পরে এই বংশের এই মসনদ, সুলতানি মসনদ, এই বংশের যে মসনদ, সেই মসনদ দখল করেন কে? তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ বিন তুগলক। আলাউদ্দিন খলজির পরের গুরুত্বপূর্ণ সুলতান হিসাবে তোমাদের পাঠ্যক্রমে মোহাম্মদ বিন তুগলকের আলোচনা রয়েছে। মোহাম্মদ বিন তুগলকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ বিন তুগলক কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করেছিলেন কবে থেকে? মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করেছিলেন 1324 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1324 থেকে তিনি 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই হচ্ছে তার রাজত্বকাল। 1324 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দিল্লি সুলতানির একজন সুলতান হিসাবে রাজত্ব করেছিলেন। তার রাজত্বকাল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। আমরা জেনেছি যে আলাউদ্দিন খলজির রাজত্বকালে
দোয়াব অঞ্চলের বাইরে প্রায় বর্তমান ভারতবর্ষের বিরাট এলাকা জুড়ে দিল্লি সুলতানির সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। এই সাম্রাজ্য আরো বিস্তৃত হয় মোহাম্মদ বিন তুগলকের আমলে। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম তোমাদের জানিয়ে দিই, তার প্রকৃত নাম ছিল জুনা খাঁ। পরবর্তীকালে তিনি মোহাম্মদ বিন তুগলক নামে পরিচিত হন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এই ঐতিহাসিক তথ্য আমরা কোথা থেকে পাই? এই ঐতিহাসিক তথ্য আমরা পেয়ে থাকি একজন পর্যটকের রচনা থেকে। কি নাম সেই পর্যটকের? সেই পর্যটকের নাম ইবন বতুতা। ইবন বতুতা তার রচনা থেকে, তার রচনার নাম কি? আল রিহালা। আল রিহালা নামে তার যে ভ্রমণ বৃত্তান্ত, সেইখান থেকে আমরা সুলতানি যুগের বহু তথ্য পেয়ে থাকি। নির্দিষ্ট করে বললে তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন। কোথা থেকে ভারতে এসেছিলেন? বর্তমান মরক্কো থেকে, টিউনিসিয়া, সেইখানকার মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন এবং দীর্ঘকাল ভারতে বসবাস করেছিলেন। ভারত সম্পর্কে প্রচুর তথ্য, দিল্লির সুলতানি যুগের প্রচুর তথ্য আমরা ইবন বতুতার লেখা আল রিহালা গ্রন্থ থেকে জানতে পারি। আমরা এবারে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে যে সমস্ত তথ্য জেনেছি সেগুলো আলোচনা করতে পারি। মোহাম্মদ বিন তুগলক তিনি সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন। এটা শুধু না, তিনি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন, একদম নতুন পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো পূর্বে গৃহীত হয়নি। এই ধরনের বেশ কিছু পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন। আমরা যদি 1, 2, 3 করে এই পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করি তাহলে কি পাবো? আমরা দেখতে পাবো যে তিনি প্রথমত দোয়াব অঞ্চলে, দোয়াব অত্যন্ত কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল ছিল, উর্বর অঞ্চল, প্রচুর ফসল ফলত এই অঞ্চলে। গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী বিস্তীর্ণ সমতল অঞ্চল। এই অঞ্চলে গঙ্গা যমুনা বাহিত পলি গঠিত অঞ্চল, সেখানে প্রচুর ফসল ফলত। এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করলেন তিনি। দোয়াব অঞ্চলে তিনি কর বৃদ্ধি করলেন। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কাজ। কেন? তিনি মনে করলেন যে এই অঞ্চলে থেকে রাজস্ব আদায় বৃদ্ধি করলে পরে সেটা সাম্রাজ্যের সামরিক বাহিনী পরিচালনা এবং সাম্রাজ্যের প্রশাসন পরিচালনায় সাহায্য করবে। তিনি কর এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিলেন এবং এর ফলে কি হলো? এর ফলে এই অঞ্চলে কৃষকেরা দুরবস্থায় পড়ল। কৃষকেরা সেই পরিমাণ রাজস্ব দিতে অস্বীকার করলো এবং একই সঙ্গে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। ফলে ফসল হানি ঘটলো, শস্য হানি ঘটলো। ফলে সেই পরিমাণ কর কিন্তু তিনি পেলেন না। যে পরিমাণ কর আদায়ের সম্ভাবনা তিনি অনুমান করেছিলেন সেই পরিমাণ কর তিনি পেলেন না। পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে তিনি কর প্রত্যাহার করলেন। শুধু তাই না, কৃষকদেরকে নানাভাবে সহায়তাও করলেন। এই হচ্ছে তার প্রথম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিতীয়ত আমরা দেখতে পারি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রাজধানী স্থানান্তর। রাজধানী স্থানান্তর অবশ্যই মোহাম্মদ বিন তুগলকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোহাম্মদ বিন তুগলক কি করেছিলেন? রাজধানী দিল্লি থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন কোথায়? এই যে আমরা একটু আগে দেবগিরির নাম জেনেছিলাম, সেই দেবগিরিতে। দেবগিরি কোথায়? বর্তমান মহারাষ্ট্রে। এই দেবগিরি নাম তিনি পাল্টে রাখলেন দৌলতাবাদ। এই দৌলতাবাদ কে তিনি রাজধানী করলেন, নতুন রাজধানী। কেন করলেন? কারণ যে মনে করেছিলেন দিল্লি মঙ্গলদের আক্রমণের পক্ষে নিরাপদ না। সত্যি দিল্লি উত্তর পশ্চিম যে সীমান্ত অঞ্চল তার অনেকটাই কাছাকাছি, ফলে এই অঞ্চলে বারবার মঙ্গল আক্রমণের সম্ভাবনা ঘটছিল। সেই জন্য সেই আক্রমণ থেকে নিরাপদ স্থানে রাজধানীকে সরাতে চেয়েছিলেন। আরো একটি, দিল্লিতে তার বিরুদ্ধে বিদ্রোহ বা ষড়যন্ত্রের আভাস তিনি পেয়েছিলেন। সেই জন্য তিনি রাজধানী স্থানান্তর করলেন। কোথায়? দিল্লি থেকে দেবগিরি। দেবগিরির নাম আমরা আগে পেয়েছি, বলেছিলাম যে আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে দেবগিরি ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই দেবগিরিতে তিনি রাজধানী স্থানান্তরিত করলেন, নাম দিলেন দৌলতাবাদ। এই দেবগিরিতে রাজধানী স্থানান্তরের সময় যে ঘটনা ঘটেছিল, তিনি দিল্লি থেকে তার শুধুমাত্র
প্রশাসনিক কর্মচারীদের নয়, তিনি সকলকে যেতে বাধ্য করেছিলেন। এবং পরবর্তীকালে এই দৌলতাবাদে তিনি রাজধানী স্থায়ীভাবে রাখেননি, তিনি আবার ফিরিয়ে এনেছিলেন দিল্লিতে। ফলে আবার মানুষকে দিল্লিতে ফিরতে হয়েছিল, প্রায় সব মানুষকে। এই যে রাজধানী স্থানান্তরের সময় এই বিরাট সংখ্যক মানুষকে অসম্ভব কষ্টের সম্মুখীন হতে হয়েছিল, বহু মানুষের প্রাণ গিয়েছিল। এইটা তার অদূরদর্শিতার একটি প্রমাণ। এবারে আমরা আলোচনা করব তার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটা কি? সেটা হচ্ছে তামার নোট প্রচলন। তামার নোট প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। কেন করেছিলেন? কারণ ওই সময়তে সোনা এবং রূপা খুব সহজলভ্য ছিল না। সোনা এবং রূপার একটা দুর্লভ অবস্থা তৈরি হয়েছিল। সেই সময়তে তিনি তামা ধাতুকে ব্যবহার করে একটি নতুন ধরনের মুদ্রা, বর্তমান অনেকটা নোট আকৃতির, চালু করেছিলেন, তামার নোট। সেটা সঠিক পদক্ষেপ ছিল, যেহেতু সোনা এবং রূপার সহজলভ্যতা সেই সময় ছিল না। কিন্তু তিনি এই ক্ষেত্রে উপযুক্ত সাবধানতা অবলম্বন করেননি। এই নোট যাতে নকল না হয়, যাতে জাল না হয়, তার জন্য উপযুক্ত সাবধানতা তিনি অবলম্বন করেননি। ফলে অসাধু মানুষদের উদ্যোগে জাল বা নকল তামার নোট বাজার ছেয়ে গেল। ফলে তিনি বাধ্য হলেন প্রচুর অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিয়ে এই তামার নোট বাজার থেকে তুলে নিতে। এইটা তিনি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন তার সাম্রাজ্যের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত এটা সফল হয়নি। এইবারে আমরা দেখব যে সাধারণ মানুষকে প্রশাসনে অন্তর্ভুক্ত করা। সাধারণ মানুষকে প্রশাসনে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও তার একটা নতুন অবদান তিনি করেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে তিনি কি করেছিলেন? তিনি সেই সময়কার যারা অভিজাত ছিল, যারা বংশানুক্রমিক ভাবে ওই অভিজাত পদ দখল করে রেখেছিল, তাদের বদলে তিনি সাধারণ বহু পেশায় নিযুক্ত মানুষ, এটাও কথিত আছে। আমরা ইবন বতুতার যে লেখা, সেখান থেকে, ইবন বতুতার লেখা থেকে আমরা জানতে পারি কি, যে তিনি সাধারণ মানুষ মানে যেমন ধরো বাগানের মালি বা নাপিত বা পাচক, এই ধরনের সম্প্রদায়ের মানুষকেও তিনি বিভিন্ন উচ্চ পদাধিকারী প্রশাসনিক পদে নিয়োগ করেছিলেন। এই নিয়োগের মধ্যে দিয়ে তিনি আসলে তৎকালীন যে অভিজাত শ্রেণী ছিল তার উপর নির্ভরতা কমাতে চেয়েছিলেন এবং ভারতীয়দের উপরে নির্ভরতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনিক দক্ষতাই সাধারণ মানুষদের অনেকের ছিল না, ফলে তারা সবসময় সুলতানকে যথাযথ পরামর্শ দিতে পারেননি। এইভাবে যে পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলোর প্রত্যেকটি উপযুক্ত কারণ ছিল বটে, কিন্তু সেগুলো উপযুক্ত ফলাফল তৈরি করতে পারেনি। অধিকাংশ ক্ষেত্রেই তার এই পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছিল। এই জন্য অনেকে কি বলা হয়, অনেকে কি বলে, এই সমস্ত কারণের জন্য অনেকে মোহাম্মদ বিন তুগলককে খেয়ালি সুলতান বা পাগলা রাজা বলে অভিহিত করেন। কিন্তু আজকের নিরিখে আমরা যদি বিচার করি, তাহলে তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল উপযুক্ত কারণে, কিন্তু উপযুক্ত পদ্ধতি তিনি অনুসরণ করেননি। এইভাবে আমরা তাহলে আজকের আলোচনা শেষ করব কি? আজকের আলোচনা শেষ করব মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল দিয়ে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল শেষ হয়েছিল কবে? 1351 খ্রিস্টাব্দে। কিন্তু তারপরও তুগলক বংশের রাজত্বকাল আরো অনেক দিন। আমরা তুগলক বংশের রাজত্বকাল দেখব 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত থাকতে তার বংশধরদের মধ্যে অনেকেই পরবর্তীকালে রাজত্ব করেছিলেন। তাহলে আজকে তোমাদের আলোচনা এখানেই শেষ করছি। কতক্ষণ? আমরা তাহলে পরে আজকে একটু বাড়ির কাজ তোমরা যা শিখলে সেখান থেকে তোমরা কি করবে, তোমাদেরকে আমি দুটো বিষয় বলতে পারি। দুটো বিষয়ের উপরে একটু বাড়িতে লেখার চেষ্টা করবে। একটি বিষয় কি? একটি বিষয় হচ্ছে আলাউদ্দিন খলজির আমলে দিল্লি সুলতানির প্রসার। এইটা হচ্ছে 1 নম্বর বিষয়, এটা তৈরি করবে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের
মোহাম্মদ বিন তুগলক দ্বারা গৃহীত বিভিন্ন পরিকল্পনা। দ্বারা গৃহীত পরিকল্পনা এইটা, এই দুটো বিষয় তোমরা একটা লেখার চেষ্টা করবে। কেমন? তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি।